বা কাঁধের উপরে মাথা দিয়ে যে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, এটা তো আনপ্যারালাল। এটা মানে আরো 100 বছর আগে থেকে ছিল, সামনেও থাকবে। 90s 2000s এর যে লাভ স্টোরিগুলো ছিল ওগুলোর ভিতর সিম্পলিসিটিটা যে থাকে ওইটা অনেক বড় একটা স্ট্রেংথ আমাদের গল্পে। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে ঘিরে বিনোদনের একটি কেন্দ্র হচ্ছে সিনেমা, তাই না? আর এখন যেহেতু ঈদকে কেন্দ্র করে অনেক রকমের সিনেমা রিলিজ হয়েছে, ওয়েব ফিল্মও আছে, তো তেমনই একটি গল্প নিয়ে, ভালোবাসার গল্প নিয়ে, বাংলার দুই শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে তাজমহল। আর সেই তাজমহলের দুইজন বিশিষ্টজন আছেন আমাদের সঙ্গে, এই ফিল্মের নির্মাতা এবং অভিনেতা। আমার ঠিক ডানেই আছেন আমাদের পরিচালক ওয়াহিদ আনাম এবং তার ডানে আছেন অভিনেতা ফাইজুল ইয়ামিন। আপনারা কেমন আছেন ভাইয়া? আমরা খুব ভালো আছি, এখানে আসতে পেরে আরো ভালো আছি। আমরা খুব ভালো আছি, এখানে আসতে পেরে আরো ভালো লাগছে। সো প্রিমিয়ারটা দেখলাম আমাদের, এরপর এই ফার্স্ট ইন্টারভিউ, সো ভালোই লাগছে। আচ্ছা, তো প্রথমেই আগে যেহেতু আগামীকালকে ঈদ, কালকেই আপনাদের প্রথম রিলিজ হতে যাচ্ছে রাত 9টায় বঙ্গতে। জি। তো আগে একটু প্রথমে আপনাদের কাছ থেকে ঈদ আনন্দ সম্পর্কে জানতে চাইবো, কেমন ঈদ কাটতো আগে, এখন কেমন কাটে, তারপরে ফিল্ম নিয়ে কথাবার্তা হোক। ভাই আপনার কাছ থেকে একটু শুনি। আগে ছোটবেলার ঈদ তো ডেফিনেটলি আমাদের সবার কাছে একটু বেশি পছন্দের। আমার কাছে মনে হয় যে ছোটবেলার যে ওই যে গোল্ডেন চার্ম যেটা ছিল ঈদের, সেটা প্রবলি আমাদের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সেটা একটু কমে যায়। কারণ আমরা তো আগে প্রচুর টাকা পয়সা পেতাম, হ্যাঁ, এখন আর টাকা পয়সা পাই না, এখন শুধু দিতে হয়। সো এটা একটা ব্যাপার। আগে যখন পাইতাম আর কি, বেশি ধরে ধরে চাপ দিয়েও নিতাম যে সালামি দাও সালামি দাও সালামি দাও। তো সেটা তো এখন পাই না, এখন জোর করে চাপ দিয়ে উল্টো আমাদের কাছ থেকে নিয়ে নেয় যে এই টাকা আচ্ছা দাও, ঠিক আছে, এখন তাহলে দিয়ে আমি দিতে মনে হয়। হয় নিতে পারবো না শেষ হওয়ার পর। ভাই আপনার কাছ থেকে আমার একটু তো ঈদের গল্প। ছোটবেলার যেটা ভাই বললো যে আসলে ছোটবেলার ঈদের চার্মটাই ডিফারেন্ট। আসলে মুরব্বীদের কাছ থেকে ঈদি পাওয়া, তারপর নতুন নতুন জামা কাপড় কিনতে পারে 2-3 সেট। তো এখন তো আর সেটা নাই, 1-2টা সেট দিয়েই কাজ চলে আমাদের। আসলে কি তাই? আসলে কি তাই? 1-2টা সেট দিয়ে হয়ে যায়। তো হ্যাঁ, এটাই। আর আগে, এখন যেরকম আমার ফ্যামিলি থাকে দেশের বাইরে, আগে ফ্যামিলির সাথে করতাম, ওই জিনিসটা একটু মিস করবো। বাট এর বাদে তো ঘোরাঘুরি, ফ্রেন্ডরা আছে, সব আত্মীয় স্বজন আছে, মুরব্বীদের বাসায় যাওয়া হবে। সো এটা আর কোরবানিদের আমেজটা তো একটু ডিফারেন্ট। সো একটু ডিফারেন্ট, কিন্তু এবার ঈদে তো আপনাদের ফিল্ম আসছে, জি, তো সেইটা নিয়ে এক্সাইটমেন্টটা একটু জানতে চাইবো। আই এম ভেরি এক্সাইটেড, ভেরি থ্রিলড। একটু নার্ভাস যে মানুষ কিভাবে জিনিসটা গ্রহণ করবে, বাট আমার বিশ্বাস যে মানুষ কন্টেন্টটা পছন্দ করবে, যেহেতু আমরা প্রিমিয়ারে অলরেডি দেখেছি। তো আমাদের এক্সপেকটেশন ছিল অনেক ফিল্মটা থেকে, এবং দেখার পর মনে হয়েছে ওটা মানে একদম ভালোভাবে কমপ্লিট হবে। আগেরবারের ঈদেই প্রেসার কুকারে শাকিল চরিত্রে আপনি অভিনয় করেছেন। জি তখন আপনার একটা আলাদা ক্যারেক্টার ছিল, জি এখন একটা আলাদা ক্যারেক্টার, দুইটা দুই রকমের। জি কিন্তু এইবার আপনি একেবারে মেইন চরিত্রে আছেন। জি তো দুইটার কি রকমের অনুভূতি সেই সম্পর্কে একটু জানতে চাইবো। খুবই ডিফারেন্ট। ওটা তো আমার ফার্স্ট ফিল্ম ছিল রাহান রাফি ভাইয়ের মতো একজন ডিরেক্টরের সাথে। খুবই এক্সাইটেড ছিলাম, প্রথম দিকে নার্ভাস ছিলাম, বাট পরে ঠিক হয়ে গিয়েছিল, এবং এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এই ক্যারেক্টারটা, কারণ আসলে এরকম ক্যারেক্টার আমাকে আগে কখনো অফার করা হয়নি। সো আমি চেষ্টা করেছি আমার সাইড থেকে জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার। এবং এখানে যে তাজ ক্যারেক্টারটা, এটা আসলে ইয়ামিন যে ক্যারেক্টার তার থেকে বেশি ডিফারেন্ট না, জাস্ট কয়েকটা জিনিস অ্যাড করে দিয়েছি ক্যারেক্টারের সাথে। সো ওইটা প্লে করার একটা মজা ছিল। আর অ্যাজ অ্যান আর্টিস্ট, এটা একটা আর্টিস্টের সবচেয়ে বড় পাওয়া থাকে যে ডিফারেন্ট ক্যারেক্টার্স আমাকে অফার করা হবে, এবং ভালোভাবে ওইটা ফুটিয়ে তুলতে পারাটা, ওইটাই আমাদের চ্যালেঞ্জ থাকে। এবং আমি আসলে খুব হ্যাপি পুরো এক্সপিরিয়েন্স নিয়ে, দুটোরই। আচ্ছা, শাকিল না তাজ, ইয়ামিন বাস্তবে কোনটা? তাজের সাথে বেশি সিমিলারিটি, বাট শাকিলেরটা যেহেতু অনেক চ্যালেঞ্জিং ছিল, ওইটা অনেক এনজয় করেছি। তাজেরটা অনেক এনজয় করেছি বিকজ অনেক কিছু করার ছিল, এবং শাকিলেরটা অনেক কিছু করার ছিল, বাট ওই তো অনেক ডিফারেন্ট। এবং যেটা বললাম যে আসলে অ্যাজ অ্যান আর্টিস্ট খুবই ভালো লেগেছে যে একটার পর একটা খুব ডিফারেন্ট রোল প্লে করতে পেরেছি। আচ্ছা, তাজ তো একটু রোমান্টিক, ইয়ামিনও কি রোমান্টিক? মোটামুটি বলা যায়। একটু আগে বলছিলেন না কিছু একটা অ্যাড করতে হয়েছে তাজ হতে, সেটা কি ছিল? সেটা ছিল একটু ইম্পালসিভনেস, মানে একটু চতুর সে, কিছু মানে চিন্তা করার আগে ডিসিশন নিয়ে নেয়, এই জন্যই অনেক কিছু হয় আসলে মুভির ভিতরে। এটা দর্শকরা মুভিতেই দেখতে পারবে। এবং যে রেসপন্সিবল সাইডটা যেটা আছে অ্যাজ এ ডক্টর, আমি তো ডক্টর না, সো ওই ডক্টর ওই জিনিসটা অ্যাড করতে হয়েছে, একটু সিরিয়াসনেস, যেমন আপনার পেশেন্টদের সাথে। সো এই কয়েকটা জিনিসই, সিম্পল ছোটোখাটো কয়েকটা জিনিস, আর বাকিটা আমার নিজের ক্যারেক্টারের সাথে মিলে আমি চেষ্টা করেছি ভালো কিছু আনার। শুটিং করার সময় কোন বিষয়টা বেশি কঠিন মনে হয়েছে বা কোন বিষয়টা বেশি সহজ মনে হয়েছে সেটে? কঠিন কিছুই ছিল না, কারণ আমাদের সেটে আমরা আসলে সবাই অনেক ক্লোজ হয়ে গেছিলাম ডে 1 থেকেই, এবং
আমাদের কখনোই মনে বোর্ড লাগে নাই বা মনে হয় না যে অনেকক্ষণ, আমাদের শুটিং ছিল প্রায় 18-20 ঘন্টা প্রতিদিন, টানা 8 দিন। ঘুম খুব কম হয়েছে, কিন্তু আমরা কখনো ওই জিনিসটা ফিল করি নাই, বিকজ আমাদের টিমের এনার্জিটা এত বেশি ছিল। ক্রেডিট গোজ টু ওয়াহিদ ভাই, উনি টানা 8 দিন পুরো একই পেসে, একইভাবে, একই সুন্দরভাবে উই লাউড করে আসলে লাউডভাবে জিনিসটা এগিয়ে নিয়েছে। ভাইয়া, কাজ করছেন আপনি এই ফিল্মে সৃজার সঙ্গে, ওপার বাংলার একজন অভিনেত্রী তিনি, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি কেমন লেগেছে? খুবই ট্যালেন্টেড একজন আর্টিস্ট এবং খুবই সুন্দর এক্সপ্রেশনস, একদম সিনের ভিতর ঢুকে যায়। এবং আমি যেটা সবচেয়ে রেসপেক্ট করি ওর ব্যাপারে, সেটা হলো গিয়ে ডিলিজেন্স, মানে ও যে ফোকাসড ওর কাজে, এটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের ওর কাছ থেকে শেখার মতো একটা জিনিস। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আপনাদের অনেক সুন্দর সুন্দর লোকেশনস আছে জি, আপনাদের এই পুরো ওয়েব ফিল্মটার মধ্যে, তো এই লোকেশনগুলো কি শুধুমাত্র আমাদের দেশে নাকি ওপার বাংলায় শুট করা হয়েছে, এই বিষয়ে যদি জানতে না, চাই। লোকেশনগুলো আমাদের এখানেরই, সিলেটের বেশিরভাগ লোকেশনই এবং বর্ডার এরিয়াতে কিছু লোকেশনস, আর বাকিটা আমরা সিলেট শহর এবং বাইরের আউটস্কার্টস মিলিয়ে করেছি আসলে। আমি একটু আনাম ভাইয়ের কাছে আসি। ভাইয়া, তা আপনি বেশিরভাগ সময় আপনাকে আমরা যারা চিনি, আপনি একটু বাস্তবধর্মী গল্প তৈরি করে থাকেন, কিন্তু 10 বছর পর আপনি ফিরেছেন একটা ভালোবাসার গল্প নিয়ে। এইটা কেন, ভালোবাসার গল্পটাই কেন আপনি চুজ করলেন? না, বাস্তবধর্মী, দেখেন ভালোবাসার গল্প তো আসলে আলটিমেটলি বাস্তবধর্মী গল্প। সো আগে আগে যে কাজগুলো করেছি, তখন আমি লাস্ট কাজ করেছি প্রবাবলি 2016 সালে লাস্ট কাজ করেছি। তো তখন পর্যন্ত তখন আমাদের এখানে ইউটিউব আসে নাই, আমাদের তখন নাটকের ইন্ডাস্ট্রিটাই সবচেয়ে বেস্ট ইন্ডাস্ট্রি ছিল আর কি, মানে টেলিভিশন নাটকের কথা বলছি আমি। সো তখন টেলিভিশনের স্ট্যান্ডার্ড নাটক করতে গেলে ওইটার তো একটু জনরাটা একটু ডিফারেন্ট, টেস্টটা একটু ডিফারেন্ট, অডিয়েন্সটা একটু ডিফারেন্ট। কিন্তু যখন আপনি এখন যেমন ইউটিউব আছে, অনেক ওটিটি আছে, এখন তো ম্যাস পিপলের জন্য আপনার আসলে কাজ করতে হয়। সো আপনার এটা তো মানে অডিয়েন্স রেঞ্জটা কিন্তু অনেক বড়, অনেক বেশি ওয়াইড স্প্রেডেড। সো যার কারণে আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ করতে আবার ফিরছি, যেহেতু এখন আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি। আগে টেলিভিশন ইন্ডাস্ট্রি ছিল ওটা দর্শক লিমিটেড, কারণ আপনি একটা নির্দিষ্ট টাইমে 3টার সময় টেলিফিল্ম শুরু হবে, আপনি দেখতে শুরু করবেন, সেটা 2 ঘন্টা অ্যাড থাকবে সেটার মধ্যে। তারপরেও কিন্তু মানুষ আমরা দেখতাম, আমরা মানে অপেক্ষায় থাকতাম যে আচ্ছা, মানে আমাদের টেলিভিশনে ঈদের 7 দিন কি কি নাটক, সিনেমা কি কি, কোথায় কোন চ্যানেলে কি কি দেখা যাবে। তো এখন তো আসলে কাজের অভাব নেই, এখন প্রচুর কাজ হয়, আমাদের চ্যানেল সংখ্যা অনেক বাড়ছে, ইউটিউবের চ্যানেল অনেক বেড়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু একটু অডিয়েন্সের সংখ্যাটা অনেক বড়, মানে একটু ম্যাস পিপল, সো আমার কাছে মনে হয়েছে যে ভালোবাসার গল্প যদি একটা আমি করি, তাহলে সেটার সাথে আমার আসলে মানে 15-16 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম ধরেন 40-45 ইভেন 50 ইয়ার্সের একজনে খুব ইজিলি কানেক্ট করতে পারে। আর আমার আম্মাকেও আমি দেখি, আমার আম্মু এখনও খুবই মানে একটা রোমান্টিক সিনেমা দেখতে খুব পছন্দ করে এখনও। মানে তা আমার কাছে মনে হয় যে রোমান্টিক ভাষাটা এমন একটা ভাষা, এই ভাষাটার সাথে না সব বয়সী মানুষ খুব ইজিলি দে গেট কানেক্টেড উইথ। প্রবলি আমার বাবার মানে আমার মা যখন ধরেন একটা রোমান্টিক সিনেমা দেখে, তখন প্রবলি আমার মার বয়স অ্যারাউন্ড 70+। আমার বাবা নেই, হয়তো একটা রোমান্টিক সিনেমা দেখে হয়তো আমার বাবার কথা সে তখন ওই সময় মনে পড়ে। সো এইটা দেখতে আমার খুব ভালো লাগে। সো আমি আই থট যে আচ্ছা ঠিক আছে, আমি একটা রোমান্টিক গল্প দিয়ে শুরু করি আর কি। আমাদের ইন্ডাস্ট্রিতে যে বিষয়টা বেশি দেখা যায়, অ্যাকশন ফিল্মগুলো বেশি হয়, তো ওটিটি প্ল্যাটফর্মে একটা ভালোবাসার গল্প রিলিজ পেতে যাচ্ছে, তা আপনার কি মনে হয় ভাইয়া, এখানে প্রতিবন্ধকতাটা কোথায় আছে? প্রতিদ্বন্দ্বী হিসেবে তো অ্যাকশন ফিল্মগুলো লাভ ফিল্মে কতটা বাধা ক্রিয়েট করবে কি মনে হয়? আমার মনে হয় না বাধা ক্রিয়েট করবে। দেখেন আমাদের দেশে 20 কোটি মানুষ, সো প্রায় প্রচুর প্রবাসী, প্রায় 3 কোটি মানুষ প্রবাবলি আমরা প্রবাসে থাকি। সো এই যে একটা বিশাল, এবং 3 কোটি মানুষের মধ্যে কিন্তু আউটসে যে 2 কোটি মানুষই প্রবাবলি আমাদের অডিয়েন্স, মানে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে হোক, ইউটিউবে গিয়ে হোক, ওরা কিন্তু এই আমাদের নিয়মিত দেখেন। আপনি যখন বিদেশে থাকেন তখন ইউ ফিল মোর কানেক্টেড, মানে আপনি তখন আরো বেশি মিস করেন আপনার দেশকে। আপনার দেশের একটা গাছের পাতাও যদি আপনি বিদেশে বসে পান, ওইটা আপনার কাছে একটা অমূল্য সম্পদ, যে এটা আমার বাড়ির গাছের একটা পাতাকেও আমার জন্য নিয়ে আসছে। সো এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, এবং আমার মনে হয় কোনো বাধাও নাই, কারণ হচ্ছে যে এত বেশি মানুষ আমাদের কাছে, 20 কোটি মানুষের দেশ। আমাদের দেশে 20 কোটি মানুষকে সার্ভ করতে গেলে ধরেন আমার মনে হয় ঈদে 10টা ভালো সিনেমা দরকার। আমাদের যদিও ওই পরিমাণ হল নেই, তারপরও যে পরিমাণ আমাদের মানুষের সংখ্যা, তাতে আমাদের অনেক দরকার। কিন্তু আসলে কি আমাদের অতগুলো সিনেমা হয়, বা ধরেন যে পরিমাণ নাটক আমরা রিলিজ করতে পারি ঈদে, আমাদের কিন্তু ধরেন যদি 100 নাটক করার অপরচুনিটি থাকে, সেখানে প্রবলি আমাদের 20টা নাটক হচ্ছে।
সো একটা বড় গ্যাপ তো আসলে থেকে যাচ্ছে। সো আমাদেরও ওটিটি কন্টেন্ট হিসেবে যখন এগুলো আসবে তখন আমার মনে হয় যে মানুষ, আমি চাই যে আসলে সবাই সব কিছু দেখুক, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা দেখুক, কারণ অডিয়েন্সের তো আসলে 100% রাইট আছে যে সে কি দেখবে, তার কাছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, না দেখলে সে স্কিপ করে ফেলবে, এখন আর রিমোট দিয়েও চাপ দিতে হয় না, জাস্ট একটা আঙ্গুলের ব্যাপার। সো ওইটাতে তো তার তো পূর্ণ স্বাধীনতা থাকছেই। একদম। সো যে যেখানে লক থাকবে, যার যেখানে বেশি কানেক্টেড মনে হবে সে সেটাতে টাইম দেবে। যেমন আমি কিন্তু বাস্তব, মানে আমিও বাস্তবতা যদি দেখি যে আমি নিজেও বা আপনিও দেখবেন যে আপনি কোনো একটা ভালো সিনেমা হয়তো দেখা, মানে চিন্তা করে দেখা শুরু করলেন, কিন্তু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, ভালো লাগতেছে না, আমরা কিন্তু ওইটাতে আর টাইম দিই না, আমরা হয় অন্য কোথাও চলে যাই, না হলে হচ্ছে ওইটা স্কিপ করে অন্য কিছু হয়তো দেখি। একদম। তো এই সুবিধাটা তো এখন আসলে সবার আছে। সো এইটা সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা কেউই কারো কোনো কম্পিটিটর না, উই আর অল হিয়ার ফর লাভ, এবং আমরা আসলে ভালোবাসা ছড়াইতে এখানে আসছি। আচ্ছা, তাজমহল নিজেই একটা ভালোবাসার প্রতীক। আপনার মুভি ফিল্মের নাম তাজমহলই কেন দেয়া হলো, এবং তাজমহল দর্শকের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে? তাজমহল নামটা কেন দেয়া হলো? আচ্ছা, তো আমাদের মূল যে চরিত্র একজনের নাম হচ্ছে তাজ, মানে ডাক্তার তাজ। আচ্ছা। আর ওপার বাংলা যিনি অভিনয় করেছেন সৃজা দত্ত, ওর নাম হচ্ছে মুমতাজ। তো আমাদের মূল ক্যারেক্টার হচ্ছে তাজ এবং মুমতাজ। মুমতাজ। আচ্ছা, এই তাজ এবং মুমতাজ মিলে তাজমহলটা কেন হলো, এইটার জন্য আসলে একদম সিনেমার আপনার লাস্ট শট পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ ওইটা এমন না যে আমরা আসলে দুটো নাম কাছাকাছি যদি ইচ্ছা করে ধান তাজমহল নাম দিয়ে দিলাম, বা তাজমহল আমরা একটা প্রেমের গল্প বলছি, এটার জন্য আমরা তাজমহল একটা প্রেমের প্রতীক হিসাবে আছে এই জন্য আমরা তাজমহল নামটা দিয়ে দিলাম, একদমই সেটা না। তাজমহল নামটারও একটা স্পেসিফিক কারণ আছে, এবং সেটার জন্য একদম আপনার লাস্ট শট পর্যন্ত ওয়েট করতে হবে। দুই বাংলার ভালোবাসাটা ফুটে উঠেছে তাজমহলের মাধ্যমে, সেটা কিভাবে ঠিক? দেখেন, দুই বাংলার, আমি শুধু দুই বাংলার কথা বলছি না, যে আপনি পৃথিবীর যে কোনো দেশের সাথেই দেশের যদি মিলান, আমাদের ফিল্মে একটা ডায়লগ আছে যে দেশ দেশ আলাদা হতে পারে কিন্তু মাটির গন্ধ তো একই। সো আসলেই আপনি যদি ইভেন সুইজারল্যান্ডেও যান, ওইখানে হয়তো উপরে এখন বরফ ঢাকা আছে, কিন্তু ওই বরফ যখন আপনি সরাবেন, নিচের যে মাটি আপনি পাবেন সেটার মাটির সাথে আমার মাটির তো একই মাটি, ওই মানুষ এই মানুষ একই মানুষ। এখন ধরেন আমি কোনো একটা স্পেসিফিক দেশের হয়তো কোনো ওদের আচরণ পছন্দ করছি না, বা ওরা যেরকম কর্তৃত্ব করছে সেটা হয়তো পছন্দ করছি না, সেটা তো সেই প্রশাসনের ব্যাপার, ওই দেশের মানুষের তো কোনো সমস্যা না। তো ওই যে মানুষের সাথে মানুষের যে বন্ধন, মানুষের সাথে মানুষের যে ভালোবাসার কানেকশন, সেটা তো রয়ে গেছে আসলে, তো অস্বীকার করার কোনো কিছু নাই। সো আমার তাজমহলে আপনি মানে একদম সেটা, এটা শুধু দুই দেশের মানুষের ভালোবাসার ব্যাপার না, কিন্তু আপনি এখানে মা ছেলের ভালোবাসা দেখতে পারবেন, আপনি এখানে বাবা ছেলের ভালোবাসা দেখতে পারবেন, এখানে আপনি বড় ভাই ছোট বোনের ভালোবাসা দেখতে পারবেন, মানে আপনি না একটা অলরাউন্ড মানে ভালোবাসার নানান নানান তো রূপ হয়, সেই রূপগুলো আপনি আলাদা আলাদাভাবে এই ওয়েব ফিল্মে দেখতে পারবেন, এবং ক্যারেক্টারগুলোর সাথে আপনি ফিল করবেন যে না এটা বোধহয় আপনি, আপনার চরিত্র বা আপনার দেখা একটা চরিত্র, এটা আপনি, এটা গ্যারান্টি দেওয়া যায় আর কি। আপনার অভিনেতা এবং অভিনেত্রী যেই দুজন আছেন, ইয়ামিন এবং সৃজা, তাদের সঙ্গে কাজ করার অনুভূতিটা আপনার কাছ থেকে জানতে চাইবো। খুবই ভালো, ওরা মাশাআল্লাহ দে মেড ফর ইচ আদার, এরকম মনে হয় আর কি। কারণ ওরা যখন একসাথে স্ক্রিনে আসে, বা ওরা যখন ধরেন ওদের মধ্যে যে প্রেমটা বা ওদের প্রেমের যে জার্নিটা আমাদের ফিল্মে আছে, সেটা আমি পার্সোনালি, এটা আমাদের নিজেদের ফিল্ম বলে বলছি না, কিন্তু সেটা আমি পার্সোনালি ধরেন দর্শক হিসাবে যদি আমি দেখি, যে আমি একজন জাস্ট সিম্পল অডিয়েন্স, একজন সাধারণ দর্শক হিসাবে যদি আমি দেখি, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে এভরি টাইম ওরা একসাথে এসেছে, দে ডিড রোম্যান্স, অ্যান্ড ওদের যে কথাবার্তা, ওদের যে টেনশন দে গো থ্রু অ্যান্ড দ্য জার্নি দে গো থ্রু, ওইটা আমার নিজের কাছে, মানে আমি যখন দর্শক হিসাবে দেখি আমাকে খুবই তৃপ্তি দিয়েছে। আমার লাইক ম্যান আই লাভ দেম, এরকম একটা ফিলিং আমার এসেছে অ্যাজ এ দর্শক হিসাবে। সো ওইটা অল ক্রেডিট গোজ টু দেম। ওরা অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, হার্ড ওয়ার্ক না, অনেক স্মার্ট ওয়ার্ক করতে পারে, আমি একটু চেঞ্জ করি ওয়ার্ডটা। স্মার্ট ওয়ার্ক মিনস মানে ওরা যে পরিমাণ পরিশ্রম করছে, কিন্তু সেটার মধ্যে অনেক স্মার্টনেস ছিল। মানে ওদের এমন না যে ধরেন একটা জিনিস বারবার বলে দেওয়া লাগতেছে এবং কন্টিনিউয়াস ভুল করে যাচ্ছে। কারণ ওরা তো আসলে সৃজাও 2টা না 3টা সিনেমা করছে, ও 1টা 2টা সিনেমা করছে, কিছু ওটিটিতে কিছু 2-1টা কন্টেন্ট করছে। সো ওদের কাজের এক্সপিরিয়েন্স আসলে অনেক বিশাল না, কিন্তু হয় না যে আপনি, কিন্তু ওরা যখন কাজ করেছে বা আপনি যখন স্ক্রিনে দেখবেন, আপনি ফিল করবেন যে ওরা প্রবলি 5-10 বছর ধরে মনে হয় অভিনয় করে। আপনি ফিল করবেন না ওইটা যে ওদের কাজের এক্সপিরিয়েন্স যে কম, বা ওরা যে আসলে মানে মানে একটা নতুন কাজ শুরু করছে, এটা আপনি ফিল করবেন না। সো এটা
ওরা ডেডিকেটেড টু দেম, ওরা চাইছিল ভিতর থেকে এবং আল্লাহ তাআলা ওদেরকে দিছে, সেটা আমার কাছে মনে হয়। বাহ। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই ভাইয়া, ভালোবাসার গল্প। জি। আপনার সামনে যে কাজগুলো করার ইচ্ছা, সেগুলো ঠিক কি ধরনের কাজ করার ইচ্ছা আপনার আছে? কোনো স্পেসিফিক, আমি সবসময় চাইতাম একটা রোমান্টিক মুভি করার জন্য, যেটা আমার হয়ে গেল। রমকম আমার খুব পছন্দের একটা জনরা, ওটা করতে চাই। বাট অ্যাজ অ্যান আর্টিস্ট, যেটা আগেও বলেছি, যে আসলে আমি ডিফারেন্ট রোলস ট্রাই করতে চাই টু সি মাই উইকনেসেস অ্যান্ড স্ট্রেংথস। তাহলে আমি বুঝতে পারবো কিসের ওপর কাজ করতে হবে আমার, কিসের ওপর না। তো আমি চাবো যে কোনো রকমের রোল মানে একটু চ্যালেঞ্জিং যাতে হয় আমার জন্য। সো আমি চ্যালেঞ্জিং রোল, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আমি যত করতে থাকবো, যত ডিফারেন্ট টাইপ অফ রোলস করবো, ততই আমার ভালো লাগবে। তাজমহল দেখে দর্শক কোন অনুভূতিতে ফিরে যাক আপনি চান? 90s আর 2000s এর লাভ স্টোরিগুলোর তো ফেরত যেতে চাই। আমার মনে হয় আমরা অনেকদিন পর এরকম একটা কন্টেন্ট বানিয়েছি, যেটার ভিতরে আসলে আমরা 90s 2000s এর যে লাভ স্টোরিগুলো ছিল, ওগুলোর ভিতর সিম্পলিসিটিটা যে থাকে, ওইটা অনেক বড় একটা স্ট্রেংথ আমাদের গল্পে। তাহলে আপনার কি মনে হয়, যেহেতু 90s এর ভালোবাসার কথা চলে এসেছে, এখনকার আর তখনকার ভালোবাসার পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্য অত নাই, বাট ওই যেটা বললাম, সিম্পলিসিটি, ওই ফ্যাক্টরটা আসলে আমরা, এটা ইটস আ ভেরি আন্ডাররেটেড টার্ম, সিম্পলিসিটি। এটা আসলে মানুষকে অনেক কাছে আনে এবং মানুষের অনেক ভাল লাগে আর কি মানুষ এটা দেখলে। এবং এটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি, সো এটা সবাই মিলে দেখার মতো একটা মুভি। তো সবাই মিলে এনজয় করার, আসলে একটা মুভি এনজয় করবে সবাই মিলে, একটা ফ্যামিলি বা ফ্রেন্ডস, এটার মজাটাই আলাদা। ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আনাম ভাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে তাজমহলের সবচেয়ে বড় শক্তিটা কোন জায়গায় আপনার কাছে মনে হয়? টিম, তাজমহলের যে টিমটা কাজ করেছে অল থ্রু, সেটা ধরেন বঙ্গর দিক থেকে হোক, সেটা আমাদের কাস্ট এন্ড ক্রু হোক, ইভেন যে প্রোডাকশন ছেলেটা আমাদেরকে এরকম বারবার কফি এনে দিছে, এই যে টিমটা ডেডিকেশন ছিল আপু, এটা ইজ অ্যামেজিং। আপনি এটা মানে যে পরিমাণ ওয়ার্কলোড ছিল আমাদের উপরে, কিন্তু কারো মুখে মানে কাজ করে গেছে। আপনি হয়তো টাকা খরচ করলেই অনেকেই হয়তো আপনার জন্য কাজ করবে, কিন্তু আছে না যে আপনি মানে একটা সবাই খুব আরাম নিয়ে এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে, মানে রাত 4টা বাজুক বা 5টা বাজুক, এবং ওই যে এনার্জিটা আমাদের টিম আমাদেরকে সাপোর্টটা দিছে, আমার মনে হয় কি দেখেন, আমরা কিন্তু আসলে আমাদের দর্শকরা কি জাজমেন্ট দিবে এটা সম্পূর্ণ তাদের হাতে, কিন্তু আমরা আমাদের দিক থেকে কি করতে পারি, আমরা আমাদের দিক থেকে 100% দিতে পারি, যে আমরা আসলে আমাদের কাজটা অনেস্টি দিয়ে করলাম কিনা, আমি আমার কাছে 100% অনেস্ট ছিলাম কিনা। আমি যখন রাতে ঘুমাতে যাব, তখন যদি আমার কোশ্চেন আসে যে এই তুই কি তোর কাজে অনেস্ট ছিলি, তখন জানি আমি হ্যাঁ বলতে পারি, আমার জানি লজ্জায় নিজের কাছে নিজের লজ্জা না লাগে। সো এই যে ব্যাপারটা, এটা যেমন মানে এই যে ভাইবটা, এই ভাইবটা পুরো টিমের মধ্যে ছিল, এবং ওদের এই সাপোর্টের জন্যই হচ্ছে এটাই হচ্ছে তাজমহলের সবচেয়ে বড় শক্তি। কারণ ওটা আপনি তো আলটিমেটলি ফিল্ম তো একটা টিম ওয়ার্ক। সো এই টিম ওয়ার্কে যদি আপনার কোনো একটা পার্টে যদি একটু লুজ থাকে, তাহলে কিন্তু আপনি লেভেলটা হয় না, মানে এই যাচ্ছেন আবার নামতেছেন, আবার উঠতেছেন, আবার নামতেছেন, এটা কমপ্লিকেসি তৈরি করে। কিন্তু সবাই লাইক এই ফ্লোতে ছিল, যার কারণে আমরা ওই ব্লেসিংটা পাইছি দেখে, আর প্রবাবলি মানে উপরওয়ালার রহমত ছিল, নাহলে এটা আমাদের ইম্পসিবল ছিল। এত ওয়ার্কলোডটা এত কম টাইমের মধ্যে এনে মানে ফাইনাল ডেলিভারি দিয়ে দেওয়া এবং প্রিমিয়ারও করে ফেলা, এটা আদারওয়াইজ পসিবল হতো না। একদম। আপনি একদম অনেক বড় একটা ব্রেক নিয়ে তারপর ফিরেছেন, তা সামনেও কি আবার ব্রেক নেবেন নাকি নিয়মিত কাজ করবেন? এটা প্রডিউসাররা ভালো জানে। এটা কিন্তু প্রোডিউসারদের জন্য একটা মেসেজ। এটা প্রডিউসাররা ভালো জানে, কারণ হচ্ছে আমি একটু এরপরের আমি এই কাজটা একটু খুব তাড়া, মানে অনেক তাড়া ছিল আমাদের, যেহেতু টাইম ম্যানেজমেন্ট, ঈদ আসতেছে, ঈদের সময় আমাদের রিলিজ দিতে হবে। তো আমি চাইবো যে পরবর্তী যে কাজই আমি করি না কেন, একটু জানি আমার হাতে সময় থাকে, কারণ কিন্তু আমরাও আশা করব যেন 10 বছরের ব্রেক না আসবে সব, খুবই কথাবার্তা চলছে অলরেডি, ইনশাল্লাহ আবার একটা ভালো নিউজ সামনে যে কাজটা আমরা দেখব, সেটা আশা কি করতে পারি আমরা বড় পর্দার কোনো কাজ দেখব? দেখেন, আমরা সব ফিল্ম মেকাররা বলেন, আর্টিস্ট যারা আছে, সবারই কিন্তু ওই যে আলটিমেটলি আমরা প্রিমিয়ার দেখার পরে এটা আমাদের আরো বেশি লোভ লাগছিল যে ভাই এটা মানে ওইটার একটা মজাই আলাদা, এটার যে ফিলিং, সবাই সবকিছু দুনিয়া ফোনটাকে এরোপ্লেন মোডে দিয়ে পপকর্ন হাতে নিয়ে কাছের একজন লোকের সাথে হাতটা এরকম হাতের উপরে রেখে বা কাঁধের উপরে মাথা দিয়ে যে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, এটা তো আনপ্যারালাল। এটা মানে আরো 100 বছর আগে থেকে ছিল, সামনেও থাকবে। ডেফিনেটলি এখানে কাজ করতে চাই, অবশ্যই, এটা সবারই আমাদের স্বপ্ন। তাজমহলের গল্পটাতে একটা টুইস্ট আছে, সেটা আপনি বলছিলেন, জি, সেটা সম্পর্কে একটু যদি দর্শককে আরেকটু বলেন। দর্শক তো একটা অ্যামেজিং আমি বলবো না, মানে একটা অ্যামেজিং লাভ বন্ডিং দেখতে পারবে, মানে প্রেমের ছায়া, প্রেমের আবহ, এটা অল থ্রু দেখতে পারবে, নানান ফরম্যাটে দেখতে পারবে। তো এবং শেষে গিয়ে আপনি যখন পুরো সিনেমা শেষ হবে, ভালো লাগবে খারাপ লাগবে এটা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি, আপনি কিছুক্ষণ সময় একটু চুপচাপ বসে থাকবেন,
ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হলো মানে আপনি আছে না, আপনার অনেক সময় কিছু ফিল্ম দেখে আমাদের খুব ভালো লাগে, আমরা হাসতে হাসতে হাসতে, আমার নিজের কিন্তু ব্যক্তিগতভাবে হ্যাপি এন্ডিং খুব পছন্দ। তো কিছু কিছু সিনেমা দেখে আমরা হাসতে হাসতে বের, আরে ভাই দুর্দান্ত, ভালো হয়েছে, মানে আই ফিল গুড। কিছু কিছু সিনেমা দেখে চুপচাপ বসে থাকি যে এটা ওকে, এটা ওটা থেকে বের হইতে হইতে কিন্তু একটু টাইম লাগে, মানে ওটা আপনার মাথার মধ্যে গেঁথে থাকবে কয়েকদিন। সো ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আপনার তাজমহল দেখতে হবে। তাজমহল দেখতে হবে। আপনার কাছে একটা আসি ভাইয়া, জি। বাংলাদেশে কোন নায়িকার সঙ্গে আপনার কাজ করার ইচ্ছা আছে এবং কোন ডিরেক্টরের সঙ্গে নেক্সট আপনার কাজ করার টার্গেট আছে? আমার ওরকম কোনো লিস্ট নেই আসলে। আমি সবার আগে যেটা দেখি সেটা হলো গল্প, তারপর আমার ক্যারেক্টার, তারপর আমি মনে করি যে আমাদের সব আর্টিস্টদেরই খুব প্রফেশনাল হওয়া উচিত। যে ডিরেক্টরই হোক, তাদের যার সাথে আমাকে পেয়ার আপ করার ইচ্ছা তার সাথে পেয়ার আপ করবে। আমার দায়িত্ব হচ্ছে আমার সাইড থেকে আমার বেস্টটা দিয়ে যে কোনো মানুষের সাথে কাজ করা। তারপরে থাকে না একটা ড্রিম, আমার কো আর্টিস্ট উনি হবে, আমার এটা জি। খুব ইচ্ছা। এমন কোন আর্টিস্ট আছে কিনা বাংলাদেশে যার সঙ্গে আপনি কাজ করতে চান? না, ওরকম কোনো লিস্ট নেই আসলে। কখনো ভাবে চিন্তা করে দেখিনি, যেটা আমি বলি যে আমি সবসময় গল্প নিয়ে চিন্তা করি, ক্যারেক্টারটা নিয়ে চিন্তা করি। বাকিটা যখন স্ক্রিপ্ট পাবো, যখন যার সাথে আসবে, তখন ওই জিনিসটা ওভাবে ইমাজিন করে আমি ওভাবে করে আগাতে চাই। ওপার বাংলায় এমন কেউ আছে যার সঙ্গে কাজ করতে চান? অলরেডি সৃজার সঙ্গে কাজ করা হয়েছে, অভিজ্ঞতাও আপনার ভালো। ওখানেও সেম তো কোনো লিস্ট নেই। ভবিষ্যতে ওপার বাংলায় কাজ বাট করার সৃজার ইচ্ছা সাথে আছে আবার কিনা? কাজ করার অবশ্যই ইচ্ছা আছে। তাজমহলটা সম্পর্কে দর্শক যেন দেখে, সেই বিষয়ে যদি আপনাদের কোনো বার্তা থাকে। ঈদ চলে এসেছে, আমরা জানি আপনারা প্রচন্ড ব্যস্ত, সারা বছর অনেক কষ্ট করেন, এই অল্প কয়টা দিন মাত্র পান হচ্ছে একটু ফ্যামিলির সাথে থাকার জন্য, ভালো সময় কাটানোর জন্য। এর মধ্যে অবশ্যই সিনেমা হলে যাবেন, সিনেমা হলে গিয়ে মানে ভালো ভালো সিনেমাগুলো অবশ্যই দেখবেন। আর যখন বাসায় থাকবেন তখন বঙ্গতে যাবেন, ওটিটি, বঙ্গ ওটিটিতে গিয়ে আমাদের তাজমহল যে ওয়েব ফিল্মটি আমরা করেছি সেটা অবশ্যই দেখবেন, কারণ তাজমহল আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্স দিবে যে এক্সপিরিয়েন্সটা আপনি আগে ফিল করেননি। সো ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আপনি অবশ্যই 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 বঙ্গতে যান এবং আমাদের তাজমহল ওয়েব ফিল্মটি দেখে ফেলুন। ঈদে আমরা আসছি তাজমহল নিয়ে। আমি ডক্টর তাজের চরিত্র প্লে করছি। ওয়াহিদ আনাম ভাই ডিরেক্ট করেছে এটা। অবশ্যই বঙ্গতে সাবস্ক্রাইব করে দেখে নিন তাজমহল এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক এবং থ্যাংক ইউ সময় টিভি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, সত্যি you খুব so ভালো much. লেগেছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে আরেকবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।